কেউ ভজন গাইছে, তাতে কেউ কান দিচ্ছে না। আরে কেউ তো এটাকে থামা। কেউ আছে কি যে এটাকে কাবু করতে পারে? যদি তুই এই ষাঁড়টাকে কাবু করে ফেলিস তাহলে 10 কোটি টাকা তোর, বুঝলি? হ্যাঁ, আমি এটাকে খুব সহজেই কাবু করে ফেলতে পারবো। আরে এই মেয়েটাকে কে পাঠিয়ে দিল? মরবে রে শালা এটা। এখন কি হবে? ভিড় হঠাৎ পিছিয়ে গেল, যেন কেউ মাটির নিচ থেকে জোরে একটা ঝাঁকি দিয়ে দিয়েছে। ধুলোর ঘূর্ণি বাতাসে উড়ে উঠল। মেলায় যে ঢোলের আওয়াজ এতক্ষণ গমগম করছিল সেটা এক ঝটকায় থেমে গেল। আর সেই নিস্তব্ধতার মাঝে সেই কালো বিশাল ষাঁড়টা সামনের 2 পা শূন্যে তুলে ভয়ঙ্কর গর্জন করে উঠল। তার গর্জনে এমন আতঙ্ক ছিল যে কাছাকাছি দাঁড়িয়ে থাকা অনেকেরই রক্ত হিম হয়ে গেল। ষাঁড়ের চোখ দুটো যেন রক্তে ভেসে যাচ্ছিল, নাক দিয়ে জোরে জোরে নিঃশ্বাসের সঙ্গে গরম ভাব বেরোচ্ছিল। তার মোটা মোটা শিং রোদে ঝকঝক করছিল, আর গলার শিরাগুলো এতটাই ফুলে উঠেছিল যে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে ফেটে যাবে। তার গলায় মোটা দড়ি শক্ত করে বাঁধা ছিল। 4 জন শক্তিশালী লোক সেই দড়ি ধরে টানাটানি করছিল, কিন্তু ষাঁড়ের সামনে তাদের শক্তি শিশুর মতোই নগণ্য মনে হচ্ছিল। মেলায় আসা যারা কিছুক্ষণ আগেও হাসছিল, চাট খাচ্ছিল, বাচ্চাদের ঝুলায় চড়াচ্ছিল, তাদের সবার চেহারা এখন একদম বদলে গিয়েছিল। কেউ স্ত্রীর হাত শক্ত করে ধরে পিছিয়ে যাচ্ছিল, কেউ বাচ্চাকে কোলে তুলে ভিড় থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কেউ ভয়ে একেবারে স্থির হয়ে দাঁড়িয়েছিল। ফিসফিসানি বাতাসে ভেসে বেড়াচ্ছিল। এটা সেই ষাঁড়, গত সপ্তাহেই এটা দুজনকে পিষে মেরেছে। একে কাবু করা অসম্ভব। যে সামনে যাবে সে মরবে। ঠিক তখনই মেলার এক কোণ থেকে একটা ভারী গলার আওয়াজ ভেসে এলো, যা সবার দৃষ্টি নিজের দিকে টেনে নিল। একজন লোক, যার গায়ে ঝকমকে দামি পোশাক, চেহারায় স্পষ্ট অহংকার, সে আঙুল তুলে ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা এক রোগাপাতলা ছেলের দিকে ইশারা করে উঁচু গলায় বলল, যদি এই ছেলেটা এই ষাঁড়টাকে কাবু করে ফেলতে পারে তাহলে আমি তাকে 10 কোটি টাকা দেব। ভিড় এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর হাসির রোল উঠল। কেউ বলল পাগল হয়ে গেছে, কেউ বলল এই ছেলেটা নিজেকে মরতে এসেছে। সেই ছেলেটা ঠিক সেখানেই দাঁড়িয়েছিল। তার গায়ে ছেঁড়া পুরনো জামা, পায়ে জুতো নেই, শরীরে রোদ আর ধুলোর পুরু আস্তরণ, চুল উঠছে, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত স্থিরতা। না ভয়, না ঘাবড়ানি, যেন সে সবকিছু আগে থেকেই জানত। লোকেরা তাকে চিনত, অথবা তারা মনে করত যে তারা তাকে চেনে, কারণ গ্রাম আর শহরতলির মানুষ তাকে শুধু একটা নামেই ডাকত, রাহুল। প্রতি সকালে সে প্লাস্টিক, কাগজ আর বোতল কুড়িয়ে বেড়াত। হোটেলের পেছনের নর্দমা আর বাজারের আবর্জনার মধ্যে কেউ তাকে মানুষ হিসেবে দেখত না। সবার কাছে সে ছিল শুধু একটা নোংরা ছেলে, যাকে দেখলেই নাক কুঁচকে যেত। আজ সেই ছেলেই মেলার মাঝখানে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিল। ষাঁড়টা জোরে খুর দিয়ে মাটিতে আঘাত করল, মাটি উড়ে গেল। দড়ি ধরে রাখা লোকগুলো টলে উঠল, আর পরক্ষণেই ষাঁড়টা পুরো শক্তিতে সেই ছেলের দিকে ছুটে এলো। ভিড় থেকে আর্তনাদ উঠল। অনেকে চোখ বন্ধ করে ফেলল, কেউ মুখে হাত চাপা দিল, কেউ ভাবল এখনই ছেলেটা টুকরো টুকরো হয়ে যাবে। কিন্তু ছেলেটা ছুটে পালালো না, চিৎকার করল না, কোনো অস্ত্রও তুলল না। শুধু এক পা সামনে বাড়িয়ে সোজা ষাঁড়ের চোখের দিকে তাকালো। এমন একটা মুহূর্ত ছিল যা শব্দে বর্ণনা করা কঠিন, কারণ যে জন্তুটা এতদিন কোনো মানুষকে ছাড়েনি সে এক মুহূর্তের জন্য থমকে গেল। তার লাল চোখে প্রথমবারের মতো দ্বিধা দেখা গেল। মেলার বাতাস যেন থেমে গেল। রোদ একই রকম, ধুলো একই রকম, লোকজনও একই, কিন্তু কিছু একটা বদলে গিয়েছিল। কেউ বুঝতে পারছিল না কি ঘটছে। তারপর গল্পটা ধীরে ধীরে পিছিয়ে গেল সেই মুহূর্তের অনেক আগে, সেই ছেলের জীবনের দিকে, যাকে আজ সবাই মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকতে দেখছিল। সে ছিল 15 বছরের, কিন্তু তার চোখে বয়সের চেয়ে অনেক বেশি পরিণততা ছিল। সে ভোর হওয়ার আগেই উঠে পড়ত। যখন আকাশ হালকা নীল হয়ে উঠল, বাজার তখনও ঘুমিয়ে থাকত। দোকানের শাটার বন্ধ, রাস্তার ধারে কুকুর শুয়ে থাকত। সে একটা ছেঁড়া বস্তা কাঁধে নিয়ে শহরের দিকে হাঁটতে শুরু করত। লোকেরা তাকে দেখে রাস্তা বদলে ফেলত, কেউ গালি দিত, কেউ ধাক্কা মারত, কিন্তু সে চুপ করে থাকত, কারণ সে জানত তার কথা শোনার কেউ নেই। তার মা কখনো ছিলই না, অথবা ছিল কিন্তু সে মনে করতে পারত না। আর তার বাবার নাম শুধু একটা ঝাপসা স্মৃতি হয়েছিল, যা প্রতি বছর আরও ঝাপসা হয়ে যাচ্ছিল। সে ছোটবেলা থেকেই শিখে গিয়েছিল যে কাঁদলে কিছু পাওয়া যায় না, রাগ করলে পেট ভরে না, আর এই দুনিয়ায় দুর্বলের জন্য কোনো জায়গা নেই। সে পশুদের খুব কাছ থেকে দেখেছিল, কুকুর, গরু, ষাঁড়, কারণ আবর্জনার মধ্যে থেকেও মানুষের চেয়ে পশুরা তার কাছে বেশি সত্যি মনে হতো। সে দেখত কিভাবে পশুরাও ভয় পায়, কিভাবে তাদের মারধর করা হয়, কিভাবে তারাও শুধু বোঝা পড়া চায়। মেলার কয়েকদিন আগে সে প্রথমবার এই ষাঁড়টাকে দেখেছিল, যখন তাকে বাজারের বাইরে একটা খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। সবাই দূর থেকে দেখছিল, কেউ কাছে যাওয়ার সাহস করছিল না।
কিন্তু সেই ছেলে চুপচাপ কাছে চলে গিয়েছিল, কারোর খেয়ালও হয়নি। সে ষাঁড়ের চোখের দিকে তাকিয়েছিল, আর তার মনে হয়েছিল কিছু একটা চেনা চেনা লাগছে। সেই রাগ, সেই কষ্ট, সেই একাকিত্ব। সেদিন সে কিছু করেনি, শুধু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গিয়েছিল। আজ সেই ষাঁড়ই মেলার মাঝে মৃত্যু হয়ে দাঁড়িয়েছিল। মেলার আয়োজকরা ভেবেছিল এই ষাঁড় মানুষ টানবে, তামাশা হবে, কিন্তু তারা বুঝতে পারেনি যে এটা একটা দুর্ঘটনায় পরিণত হবে। এখন সবার দৃষ্টি সেই ছেলের দিকে, যাকে দুনিয়া কখনো মানুষ বলেই মনে করেনি। ষাঁড়টা আবার গর্জন করে উঠল, তার শরীরের পেশি শক্ত হয়ে উঠল, কিন্তু ছেলেটা অটল হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথায় না 10 কোটি টাকা ছিল, না খ্যাতি, না ভিড়, শুধু এক অদ্ভুত দায়িত্ববোধ ছিল, যেন সে পিছিয়ে গেলে কিছু খুব বড় ভুল হয়ে যাবে। লোকেরা ভাবছিল এটা জাদু, নয়তো কোনো চালাকি, কিন্তু সত্যি ছিল যে এই ছেলের হারানোর আর কিছু ছিল না। সে জীবনে এত কিছু হারিয়েছিল যে মৃত্যুর ভয় তার কাছে খুব ছোট হয়ে গিয়েছিল। রোদ মাথার ওপরে উঠে এসেছিল, ঘাম ষাঁড় আর ছেলে দুজনের শরীর থেকেই ঝরে পড়ছিল, আর পুরো মেলা দম বন্ধ করে এই মুহূর্তটা দেখছিল। কেউ ভাবতেও পারেনি যে যে গল্পের শুরু একটা পাগলা ষাঁড় দিয়ে হয়েছিল, সেটা এমন একটা ছেলের জীবন বদলে দেবে যাকে দুনিয়া কখনো নাম দেওয়ারও প্রয়োজন মনে করেনি। সেই এক মুহূর্তে যখন ষাঁড় আর ছেলে মুখোমুখি দাঁড়িয়েছিল, যেন দুটো আহত প্রাণী একে অপরকে বুঝতে পারছিল। গল্পটা ঠিক করে নিয়েছিল যে এটা শুধু শক্তির লড়াই হবে না, এটা পরিচয়ের লড়াই হবে। আর এই লড়াইয়ের ফলাফলই ঠিক করে দেবে যে ভবিষ্যতে দুনিয়া এই ছেলেকে কোন নামে চিনবে, রাহুল নাকি কিছু অন্য কিছু। ষাঁড় আর ছেলের মধ্যে দূরত্ব এখন মাত্র কয়েক কদমের, কিন্তু সেই ছোট্ট ফাঁকটুকুর মধ্যে যেন দুজনের পুরো জীবনই ধরা ছিল। ভিড়ের নিঃশ্বাস আটকে ছিল, কেউ কথা বলছিল না, শুধু রোদে উড়ে বেড়ানো ধুলো আর ষাঁড়ের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। ছেলের পায়ের নিচের মাটি গরম ছিল, কিন্তু সে নড়ল না। তার চোখ ষাঁড়ের চোখের সঙ্গে আটকে ছিল, যেন সে তার ভিতরটা দেখার চেষ্টা করছে। ষাঁড়টা আবার জোরে নিঃশ্বাস নিল, তার শরীরের পেশি কাঁপতে লাগল। দড়ি টানটান হয়ে গেল, আর যারা দড়ি ধরেছিল তারা ভয়ে আরও পিছিয়ে গেল। কেউ চিৎকার করে বলল, এটাকে থামাও, কেউ মরে যাবে। কেউ বলল, ছেলেটাকে সরিয়ে নাও, কিন্তু কেউ সামনে এগোনোর সাহস পাচ্ছিল না। তখন ছেলেটা খুব ধীরে ধীরে তার হাত সামনে বাড়িয়ে দিল। কোনো আকস্মিক নড়াচড়া নয়, কোনো চ্যালেঞ্জ নয়, শুধু একটা শান্ত ইশারা। ভেগের কয়েকজন মুখে হাত চাপা দিল, কেউ চোখ বন্ধ করে ফেলল, কারণ তাদের মনে হলো এবার সব শেষ। কিন্তু ষাঁড়টা আক্রমণ করল না, সে আবার থমকে গেল, যেন তার মনে কোনো পুরনো স্মৃতি জেগে উঠেছে। এটাই সেই মুহূর্ত যেখানে গল্পটা পুরোপুরি পিছনের দিকে ঘুরে গেল, সেই ছেলের অতীতের দিকে, যাকে আজ সবাই মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকতে দেখছিল। যখন সে ছোট ছিল, তখন তার খেলার জন্য খেলনা ছিল না, বই ছিল না, স্কুলের ঘণ্টা শোনা যেত না। তার দুনিয়া ছিল আবর্জনার স্তূপ, আশেপাশের কুকুর আর ক্ষুধা নিয়ে গড়া। সে মনে করতে পারে কিভাবে সে প্রথমবার খালি পেটে ঘুমিয়েছিল। পেটে আগুন জ্বলছিল, চোখ দিয়ে অশ্রু নিজে থেকেই গড়িয়ে পড়ছিল, কিন্তু সেগুলো মুছে দেওয়ার কেউ ছিল না। সেই রাতেই সে একটা আহত কুকুর দেখেছিল, যেটা নর্দমার পাশে পড়ে কাতরাচ্ছিল। লোকেরা তাকে পাথর মেরে তাড়াচ্ছিল, কিন্তু কুকুরটা নড়তেও পারছিল না। ছেলেটা চুপচাপ কাছে গিয়েছিল, ভিড় থেকে আলাদা হয়ে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়েছিল। ষাঁড়টা তার দিকে তাকিয়েছিল, আর সেই দৃষ্টিতে কোনো চ্যালেঞ্জ ছিল না, শুধু ক্লান্তি ছিল। ছেলের মনে হয়েছিল যেন সে নিজেকেই দেখছে। আজ সেই ষাঁড়ই মেলার মাঝখানে দাঁড়িয়ে, আর সেই ছেলেও তার সামনে। হঠাৎ ষাঁড়টা তার মাথা একটু নিচু করল, যেন আক্রমণ করার বদলে শোনার চেষ্টা করছে। ভিড়ে দাঁড়ানো স্যুট পরা লোকটার চেহারা বদলে গেল, তার রসকিতা এখন গলায় আটকে যাচ্ছিল। সে ভেবেছিল এটা তামাশা হবে, কিন্তু এখন তার ভয় লাগতে শুরু করেছিল, কারণ যদি এই ছেলে সত্যি ষাঁড়টাকে কাবু করে ফেলে, তাহলে প্রশ্ন শুধু টাকার নয়, সম্মানেরও হবে। রোদ এখন মাথার উপরে, ঘাম সবার মুখ বেয়ে গড়িয়ে পড়ছিল। বাচ্চাদের চুপ, বয়স্করা ফিসফিস করছিল। ছেলেটা আরেকটা পা সামনে বাড়ালো,
এখন সে ষাঁড়ের খুব কাছে, এত কাছে যে তার নিঃশ্বাস তার চামড়ায় অনুভব হচ্ছিল। সে খুব আস্তে আস্তে কিছু একটা বলল, এত আস্তে যে ভিড় শুনতে পেল না, কিন্তু ষাঁড়ের কান নড়ে উঠল। কেউ জানে না সে কি বলেছিল, হয়তো কিছুই না, হয়তো শুধু একটা অনুভূতি। সেই মুহূর্তে ষাঁড়টা জোরে নিঃশ্বাস ছেড়ে তার সামনের পা দুটো মাটিতে নামিয়ে দিল। এটা কোনো বড় ধাক্কা ছিল না, কোনো চিৎকার ছিল না, শুধু একটা ছোট্ট মুহূর্ত। কিন্তু মেলায় দাঁড়িয়ে থাকা প্রত্যেক মানুষই সেটা অনুভব করল। দড়ি ঢিলে হয়ে গেল, ষাঁড়ের শরীরে কাঠিন্য কমতে শুরু করল। ভিড়ে চাঞ্চল্য দেখা দিল, লোকেরা সামনে ঝুঁকে পড়ল। কেউ বলল, এটা সত্যি হচ্ছে নাকি? কেউ বলল, এটা স্বপ্ন নয় তো? কিন্তু গল্প এখনও শেষ হয়নি, কারণ আসল পরীক্ষা এখনও বাকি ছিল। ষাঁড়টা হঠাৎ ঘুরে গেল, যেন কিছু মনে পড়ে গেছে, আর আবার জোরে ফুঁসে উঠল। ভিড় আবার পিছিয়ে গেল, ভয় ফিরে এলো। ছেলের বুকও এক মুহূর্তের জন্য দ্রুত ধরফড় করে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে জানত বিশ্বাস গড়তে সময় লাগে, ভাঙতে এক মুহূর্ত। সে হাত নামিয়ে নিল, পিছিয়ে যাওয়ার ইশারা করল, যেন ষাঁড়কে বলছে যে সে বিপদ নয়। এটাই সেই মুহূর্ত যেখানে লোকেরা প্রথমবার ছেলেটাকে মনোযোগ দিয়ে দেখতে শুরু করল। তার ছেঁড়া জামার আড়ালে, নোংরা চেহারার আড়ালে একজন মানুষকে দেখতে শুরু করল। কারোর মনে পড়ে গেল তাদের আগের হাসি, কারোর মনে পড়ল তাদের গালি, কারোর মনে পড়ল তাদের ছোঁড়া পাথর। আর মেলার মাঝখানে রোদ, ধুলো আর নীরবতার মধ্যে সবার মনে একটা প্রশ্ন জেগে উঠল, যদি এই ছেলে সত্যি ষাঁড়টাকে কাবু করে ফেলে, তাহলে কি আমরা এখনও তাকে সেই চোখে দেখতে পারব যেভাবে এতদিন দেখে এসেছি? কারণ এটা শুধু ষাঁড়ের মাথা নত করার গল্প ছিল না, এটা সেই সমাজের মাথা নত করা শুরু ছিল, যারা ভেবেছিল শক্তি শুধু টাকা আর শক্তিশালী হাতের মধ্যেই থাকে। ষাঁড়ের সামনের পা মাটিতে স্থির হতেই ভিড়ের মধ্যে এক অদ্ভুত চাঞ্চল্য ছড়িয়ে পড়ল, যেন সবাই একসঙ্গে নিঃশ্বাস নিয়েছে। কিন্তু কারোর বিশ্বাস হচ্ছিল না যে এটা সত্যি। কেউ কেউ সামনে এগিয়ে এলো, কেউ এখনও পিছিয়ে দাঁড়িয়েছিল। সবার চোখ ছেলের দিকে, যে এখন ষাঁড়ের একদম কাছে দাঁড়িয়েছিল। রোদ তার মাথায় সোজা পড়ছিল, ঘাম তার গলা বেয়ে বুক পর্যন্ত গড়িয়ে আসছিল, কিন্তু তার চেহারায় না ছিল ঘাবড়ানি, না ছিল জয়ের আনন্দ, শুধু গভীর ক্লান্তি আর এক অদ্ভুত প্রশান্তি। ষাঁড়ের ভারী নিঃশ্বাস এখন ধীর হয়ে এসেছিল, তার চোখের লাল ভাব কমে আসছিল, যেন ভেতরে জমে থাকা রাগ ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিল। দড়ি ধরে থাকা লোকেরা একে অপরের দিকে তাকালো। তাদের বুঝতে পারছিল না এখন কি করবে, কারণ যে জন্তুকে তারা ভয় পাচ্ছিল সেটাই এখন শান্ত হয়ে দাঁড়িয়েছিল। তখন ভিড়ের মাঝ থেকে কেউ ধীরে ধীরে তালি বাজালো, একটা তালি, তারপর আরেকটা, তারপর হঠাৎ যেন কেউ ইশারা করল। অনেক হাত একসঙ্গে বাজতে শুরু করল। কিন্তু এই তালি আনন্দের ছিল না, এই তালি ছিল বিস্ময়ের, অবিশ্বাসের। স্যুট পরা লোকটা যে 10 কোটির ঘোষণা দিয়েছিল এখন সামনে এগিয়ে এলো। তার চেহারা শুকিয়ে গিয়েছিল, চোখে রাগ আর ভয় দুটোই ছিল। সে ছেলেটাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল, যেন প্রথমবার দেখছে, আর বলল, এসব নাটক, কোনো চালাকি, কোনো জাদু। সে লোকদের বলল, ষাঁড়টা এখনও বিপজ্জনক, সবাই দূরে থাকো। কিন্তু লোকেরা আর তার কথায় তেমন বিশ্বাস করছিল না। কিছুক্ষণ আগেও যে লোকটা এই তামাশার মালিক হতে চেয়েছিল, সে নিজেই এখন কিনারায় দাঁড়িয়ে। ছেলেটা ষাঁড়ের গলায় বাঁধা দড়ির দিকে তাকালো আর খুব ধীরে ধীরে সেটা ছুঁয়ে দেখল। ভিড়ে আবার নীরবতা নেমে এলো। কেউ ফিসফিস করে বলল, এবার মরবে। কিন্তু ষাঁড় কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে শুধু তার মাথায় একটু কাত করল, যেন সেই স্পর্শকে মেনে নিচ্ছে। এই স্পর্শটা ছেলেটা ছোটবেলা থেকেই চিনত। যখন সে ক্ষুধার্ত কুকুরকে আদর করত, আহত গুরুর পাশে বসে থাকত, কোনো কথা না বলে, কিছু না চেয়ে। ঠিক তখনই মেলার অন্য কোণ থেকে পুলিশের জিপের ইঞ্জিনের ভারী আওয়াজ ভেসে এলো। সাইরেন বাজছিল না, কিন্তু ইঞ্জিনের আওয়াজ বাতাস কেটে ভিতরে ঢুকছিল। লোকেরা রাস্তা করে দিতে লাগল, কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারোর চেহারায় ভয় ভিড়ে এলো। পুলিশ আসতেই গল্পের রং বদলে গেল, কারণ যেখানে পুলিশ যায় সেখানে প্রশ্ন আসে, সন্দেহ আসে, আর দুর্বল সবার আগে ঘিরে পড়ে। জিপ থামল, দুজন পুলিশ নামল, পোশাকে, হাতে লাঠি, চেহারায় কড়াকড়ি। তারা প্রথমে ষাঁড়টাকে দেখল, তারপর ছেলেটাকে, তারপর ভিড়কে। একজন পুলিশ উঁচু গলায় জিজ্ঞেস করল, এখানে কি হচ্ছে? স্যুট পরা লোকটা তড়িঘড়ির সামনে এগিয়ে এসে বলল, এই ছেলেটা সবাইকে ঠকাচ্ছে, ইচ্ছে করে লোকের জীবন বিপদে ফেলেছে, এটা পাগল নাকি?
পুলিশ ছেলেটার দিকে তাকালো। তার ছেঁড়া জামা, খালি পা, নোংরা শরীর দেখে তার চেহারায় সেই পুরনো ভাব ফিরে এলো, যা সমাজের প্রত্যেক ক্ষমতাশালী মানুষের চেহারায় ফুটে ওঠে, সন্দেহ আর ঘৃণা। সে লাঠি দিয়ে ইশারা করে বলল, পিছিয়ে যাও, নয়তো খারাপ হবে। ছেলেটা কিছু বলল না, শুধু এক পা পেছিয়ে গেল, কিন্তু তার চোখ ষাঁড়ের থেকে সরল না। ষাঁড়টাও যেন বিপদ টের পেয়েছিল। সে অস্থির হয়ে মাটিতে খুঁড় ঠকল। ভিড় আবার ভয়ে কুঁকড়ে গেল। একজন বৃদ্ধ, যিনি এতক্ষণ চুপ ছিলেন, সামনে এগিয়ে এসে কাঁপা গলায় বললেন, এই ছেলেটা কোনো ভুল করছে না, সে ষাঁড়টাকে শান্ত করেছে। কিন্তু পুলিশ তার কথা কানে তুলল না। তার কাছে এটা শুধু একটা আবর্জনা কুড়ানো ছেলে, যার কোনো মূল্য নেই। দ্বিতীয় পুলিশ অফিসার দড়ি ধরে ষাঁড়কে টানার চেষ্টা করল, আর সেটাই ভুল হয়ে গেল। ষাঁড়টা আবার চমকে উঠল, তার চোখে ভয় ভিড়ে এলো এবং সে জোরে নিঃশ্বাস নিল। ছেলের বুক ধক করে উঠল। সে বুঝতে পারল যে এখন যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে সব শেষ হয়ে যাবে। সে না ভেবে পুলিশের সামনে হাত জোর করে বলল, এভাবে টানবেন না, ও ভয় পেয়ে যাবে। ভিড়ে ফিসফাস শুরু হয়ে গেল। এক আবর্জনা কুড়ানো ছেলে পুলিশকে বোঝাচ্ছে। পুলিশ অফিসারের মুখ লাল হয়ে গেল। সে লাঠি তুলল, কিন্তু ঠিক তখনই ষাঁড়টা জোরে মাথা ঝাঁকালো আর দড়ি তার হাত থেকে ছুটে গেল। ভিড় চিৎকার করে উঠল, বাচ্চারা কাঁদতে শুরু করল, আর ষাঁড়টা কয়েক পা পিছিয়ে গেল। ছেলেটা তৎক্ষণাৎ তার সামনে এসে দাঁড়ালো, যেন একটা প্রাচীর হয়ে গেল। এই মুহূর্তটা খুব ছোট ছিল, কিন্তু সেই মুহূর্তেই সবার দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছিল। পুলিশ অফিসাররা থেমে গেল, স্যুট পরা লোকটা পিছিয়ে গেল, আর ভিড় প্রথমবার সত্যিকারের অর্থে ছেলেটাকে দেখল। ভয়ের সামনে একা দাঁড়িয়ে থাকা, কিন্তু অটল। ষাঁড়ের নিঃশ্বাস তখনও জোরে ছিল, কিন্তু সে ছুটে যায়নি, আক্রমণ করেনি। ছেলেটা আবার সেই কাজটাই করল যা আগে করেছিল। কোনো শক্তি নয়, কোনো চিৎকার নয়, শুধু শান্তি। ধীরে ধীরে ষাঁড়ের শরীর আলগা হয়ে আসতে লাগল। পুলিশের হাত থেকে লাঠি নিচের দিকে নেমে এলো। কেউ ধীরে ধীরে বলল, এই ছেলেটা আলাদা। কেউ বলল, এ পাগল নয়, বুদ্ধিমান। কিন্তু প্রত্যেক পরিবর্তনের মতো এখানেও বিরোধ ছিল। কেউ কেউ বলল, যদি কাল এই ছেলে কোনো মানুষের সামনে এভাবে দাঁড়ায় তাহলে কি হবে? এখনই একে থামানো উচিত। ছেলেটা তাদের কথা শুনল, কিন্তু সে জানত এই লড়াই শুধু ষাঁড়ের নয়, এই লড়াই তার নিজের পরিচয়ের। তার মনে পড়ে গেল কিভাবে তাকে স্কুলের বাইরে থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কিভাবে তাকে পানি খেতে দেওয়া হয়নি, কিভাবে প্রত্যেক জায়গায় তাকে বলা হয়েছিল যে তার জায়গা নিচে। আজ সেই লোকেরাই তার সিদ্ধান্তের অপেক্ষায় ছিল। রোদ ঢলে পড়ছিল, কিন্তু অন্ধকার হয়নি। আকাশ হালকা কমলা হয়ে উঠেছিল, আর মেলার আওয়াজ এখন অনেকটা কমে এসেছিল। ষাঁড়টা এখন পুরোপুরি শান্ত হয়ে দাঁড়িয়েছিল, আর ছেলেটা তার পাশে মাটিতে বসে পড়েছিল, নির্ভয়ে। এই দৃশ্য কেউ কল্পনাও করেনি। পুলিশ অফিসার গভীর নিঃশ্বাস নিয়ে বলল, ষাঁড়টাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এবং ছেলেকেও সঙ্গে যেতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে। এটা শুনে ভিড়ে আবার চাঞ্চল্য দেখা দিল। কেউ বলল, ওকে ছেড়ে দাও, ও জীবন বাঁচিয়েছে। কেউ চুপ করে রইল। ছেলেটা উঠে দাঁড়ালো। সে ষাঁড়ের দিকে তাকালো, তারপর ভিড়ের দিকে, আর প্রথমবার তার চোখে প্রশ্ন ছিল, আজকের পরেও কি সবকিছু আগের মতোই থেকে যাবে? কারণ ষাঁড়কে কাবু করা সহজ ছিল, কিন্তু সমাজকে কাবু করা সবচেয়ে কঠিন। পুলিশের জিপের কাছে দাঁড়ানো ছেলেটা এক মুহূর্তের জন্য থামল। সে পেছন ফিরে সেই ষাঁড়ের দিকে তাকালো, যে এখন শান্ত হয়ে দাঁড়িয়েছিল, যেন বুঝতে পেরেছে যে এটাই হয়তো শেষবার সে এই মানুষটাকে দেখছে। ভিড় দুই ভাগে বিভক্ত হয়েছিল, এক ভাগ এখনও ভয়ে, অন্য ভাগ লজ্জায়। কেউ সামনে এসে কিছু বলল না, কারণ এখন সবার মনে হয়েছিল যে এই গল্পটা শুধু একটা ষাঁড় বা একটা তামাশার নয়। এটা সেই সত্যের গল্প যাকে সবাই বছরের পর বছর উপেক্ষা করে এসেছে। পুলিশ অফিসার ছেলেটাকে চলতে বলল। তার গলায় কড়াকড়ি ছিল, কিন্তু আগের মতো নির্মমতা ছিল না। ছেলেটা চুপচাপ জিপে উঠে বসল, কোনো প্রতিবাদ না করে, কারণ সে পুরো জীবন ধরে এটাই শিখেছিল যে প্রতিবাদ করার আগে শুনতে হয়। জিপ ধীরে ধীরে মেলা থেকে বেরিয়ে গেল। রোদ এখন নরম হয়ে এসেছিল। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লোকেরা তাকে যেতে দেখছিল। কারোর চোখে প্রশ্ন, কারোর চোখে অনুতাপ। থানায় পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, কিন্তু অন্ধকার হয়নি। আকাশে তখনও হালকা আলো ছিল। থানার ভিতরে সেই পুরনো গন্ধ, ঘাম, ধুলো আর ভয়ের মিশ্রণ। ছেলেটাকে একটা বেঞ্চে বসিয়ে দেওয়া হলো। তার সামনে একটা টেবিল, তার পেছনে সেই পুলিশ অফিসার বসেছিল যে আগে লাঠি তুলেছিল। এখন তার হাত খালি। সে ছেলেটার নাম জিজ্ঞেস করল। ছেলেটা এক মুহূর্ত চুপ করে রইল, কারণ সত্যি ছিল যে তার কোনো নাম নেই যেটা দুনিয়া কখনো ডেকেছে।
লোকেরা আবর্জনা কুড়ানো ছেলে বলতো, নোংরা বলতো, ভব ঘুরে বলতো। সে ধীর গলায় যে নাম বলল, সেটা তার মা কখনো তাকে বলেছিল, অনেক আগে, এক ঝাপসা স্মৃতিতে। পুলিশ অফিসার সেই নাম কাগজে লিখল আর এক মুহূর্তের জন্য থেমে গেল। হয়তো প্রথমবার তার মনে হলো যে তার সামনে বসা এই ছেলেটাও কারোর ছেলে। প্রশ্নোত্তর হল, কোথায় থাকো, কি করো, ষাঁড়টাকে কিভাবে কাবু করলে? ছেলেটা সবকিছু সত্যি সত্যি বলল, কোনো গল্প বানালো না, কোনো হিরো সাজার চেষ্টা করল না। সে বলল তার শুধু মনে হয়েছে যে ষাঁড়টা ভয় পাচ্ছে, যেমন সে নিজে পুরো জীবন ধরে ভয় পেয়ে এসেছে। এটা শুনে ঘরের মধ্যে কয়েক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। ঠিক তখন দরজা খুলে সেই স্যুট পরা লোকটা ভিতরে ঢুকল। এখন তার আত্মবিশ্বাস একদম উদাও। সে পুলিশকে বলল যে 10 কোটির কথাটা সে মজা করে বলেছিল, তার আসল মানে অন্য কিছু ছিল। কিন্তু পুলিশ অফিসার তার দিকে তাকিয়ে প্রথমবার তাকে থামিয়ে দিল। সে বলল, আজকের তামাশা অনেক হয়েছে। ঠিক সেই সময় মেলার কয়েকজন লোকও থানায় এসে পৌঁছল। সেই বৃদ্ধ ভদ্রলোক, কয়েকজন দোকানদার, কয়েকজন সাধারণ মানুষ। তারা সবাই একই কথা বলতে এসেছিল যে এই ছেলেটা কারোর জীবন নেয়নি, বরং জীবন বাঁচিয়েছে। এসব শুনে থানার পরিবেশ বদলাতে শুরু করল। ছেলেটা সেখানেই বসেছিল। সে বুঝতে পারছিল না যে এসব তার জন্যে হচ্ছে নাকি অন্য কারোর জন্যে। সে পুরো জীবন নিজের জন্যে কখনো কিছু চায়নি। পুলিশ অফিসার অবশেষে রায় দিল যে ছেলেটার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা শুনে ছেলেটার মনে স্বস্তি এলো না, বরং এক অদ্ভুত খালি ভাব হলো। সে বাইরে বেরিয়ে এলো। সন্ধ্যা এখন রাতের দিকে ঝুঁকছিল, কিন্তু গল্পের জন্যে রাতের অন্ধকার নয়, বরং এক নতুন সকালের ইশারা ছিল। বাইরে সেই ষাঁড়টা একটা ট্রাকে বোঝাই হয়ে দাঁড়িয়েছিল, তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। ছেলেটা কাউকে না বলে তার কাছে গেল আর তার মাথায় শেষবারের মতো হাত রাখল। ষাঁড়টা ধীরে ধীরে নিঃশ্বাস নিল, যেন বিদায় নিচ্ছে। ট্রাক চলতে শুরু করল। পরের দিন সকালে খবরটা পুরো এলাকায় ছড়িয়ে পড়েছিল। যে লোকেরা গতকাল পর্যন্ত তাকে দেখে রাস্তা বদলে ফেলত, তারা এখন তাকে চিনতে শুরু করেছিল। কেউ নাম ধরে ডাকছিল, কেউ পানি দিচ্ছিল, কেউ খাবার দিচ্ছিল। কিন্তু ছেলের ভিতরে কিছু একটা বদলে গিয়েছিল। তার মনে হয়েছিল যে সম্মান যদি হঠাৎ করে পাওয়া যায়, তাহলেও সেটা সামলাতে শিখতে হয়। মেলার আয়োজকরা তাকে খুঁজে বের করল। কেউ ক্ষমা চাইল, কেউ কাজের প্রস্তাব দিল। স্যুট পরা লোকটাও এলো। সে টাকা দেওয়ার চেষ্টা করল, কিন্তু ছেলেটা প্রথমবার স্পষ্ট করে না করে দিল। সে বলল সে ষাঁড়ের জন্য করেছে, টাকার জন্য নয়। এটা শুনে অনেকের চোখ নিচু হয়ে গেল। কয়েকদিন পর গ্রামের কাছে একটা গোশালায় তার কাজ জুটে গেল, যেখানে আহত আর রাগী পশুদের নিয়ে আসা হতো। সেখানে সে প্রথমবার ছাদের নিচে ঘুমাতে শিখল, প্রথমবার পেট ভরে খাবার খেল। লোকেরা এখন তাকে অন্য চোখে দেখত, কিন্তু সে জানত যে চোখ বদলাতে সময় লাগে। সে বাচ্চাদের পশুদের ভয় না পেয়ে বোঝার শিক্ষা দিত। যে বাচ্চারা একসময় তাকে পাথর ছুটত, তারা এখন তার কাছে বসত। সময় ধীরে ধীরে কেটে যেতে লাগল। মেলার গল্পটা এখন একটা কিস্সা হয়ে গিয়েছিল, কিন্তু সেই কিস্সাটা অনেক কিছু বদলে দিয়েছিল। সেই পুলিশ অফিসার যে একসময় তার উপর লাঠি তুলেছিল, একদিন বিনা ইউনিফর্মে গোশালায় এসে চুপচাপ বসে পড়ল। সে বলল সেদিন কিছু শিখেছে। ছেলেটা কিছু বলল না, কারণ সে জানত যে শিক্ষা শব্দ থেকে আসে না, অভিজ্ঞতা থেকে আসে। গল্পের শেষ কোনো বড় মঞ্চ, তালি বা টাকা দিয়ে হয়নি, বরং এক শান্ত সকাল দিয়ে হয়েছিল, যেখানে সেই ছেলে সূর্য উঠতে দেখছিল, পশুদের মাঝে ভয়হীন, রাগহীন। সে আকাশের দিকে তাকিয়ে প্রথমবার অনুভব করল যে হয়তো দুনিয়া এতটা খারাপও নয়, শুধু দরকার একজনের যে তাকে বুঝিয়ে দেবে। আর এটাই ছিল এই গল্পের শেষ, যেখানে এক আবর্জনা কুড়ানো ছেলেকে আর শুধু আবর্জনা কুড়ানো ছেলে হিসেবে দেখা শুরু হয়নি, একজন মানুষ হিসেবে দেখা শুরু হয়েছিল।